স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। জানাবো খবরের বিস্তারিত। পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে কাজ করবে না, হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এজেন্ডা বাস্তবায়ন কিংবা অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করা যাবে না। সকালে রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র সকল নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশকে রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। কোন কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের দলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছে এনবিআর। এছাড়া পুরনো ব্যবসায়ীরা সব জায়গা দখল করে রেখেছেন, এমন পরিস্থিতিতে নতুনদের সুযোগ দিতে চায় এনবিআর, এমনটি জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজধানীর এনবিআর অডিটোরিয়ামে এক্সপোর্ট ইম্পোর্ট হাব এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, কর্পোরেট ট্যাক্সও অনলাইনে দেওয়া যাবে। অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে, 6 মাসে রপ্তানি 13% বেড়েছে। আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো শোনার জন্য একদিন সেমিনার করবো। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করবো, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। দুর্দশাগ্রস্ত ব্যাংকের পতন ঠেকাতে নিয়োগ দেয়া পর্ষদ 6 মাসেও তেমন কোনো চমক দেখাতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় আমানতকারীদের চাপ কিছুটা সামাল দিলেও খিলাপি আদায়ে তেমন কোনো সাফল্য নেই স্বতন্ত্র পরিচালক নির্ভর পর্ষদগুলোর। এমনকি কিছু ব্যাংকের ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। নামে বেনামে হাজার কোটি টাকার ঋণ বিতরণ, সেই ঋণের টাকা বিদেশে পাচার এবং লুটের সুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন, এসবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের সময়। এসব কারণে হাসিনার শাসনামলেই খাদে পড়ে অন্তত ডজন খানেক ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দুর্দশাগ্রস্ত এসব ব্যাংককে পুনরুদ্ধারের দায়িত্ব দেয় স্বতন্ত্র পরিচালক নির্ভর নতুন পর্ষদকে। কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও সাবেক ব্যাংকার, শিক্ষক ও পেশাজীবীদের নিয়ে গঠিত পর্ষদগুলোর তেমন কোনো অর্জন নেই। আমাদের কেন্দ্রীয় ব্যাংক যখন বোর্ড পুনর্গঠন করে, আমার মনে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। গভর্নর সাহেব তো বাংলাদেশ ব্যাংকের লোক না, উনি তো বাইরের লোক। ওনাকে ওনার অফিস থেকে যেভাবে ফাইল প্রস্তুত করে দিয়েছে, উনি হয়তো সেটাই অ্যাপ্রুভ করেছেন। এখন তো সময় এসছে এই পুনর্গঠিত ব্যাংকের যে এসব পরিচালকদের কাজকর্ম পরিপূর্ণভাবে যাচাই বাছাই করা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টাকা ছাপিয়ে 9টি বেসরকারি ব্যাংককে প্রায় 28,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় যোগান দেওয়া হয়েছে আরও 7,350 কোটি টাকা, যা দিয়ে আপাতত আমানতকারীদের সামাল দিয়েছে ব্যাংকগুলো। তবে খেলাপি ঋণ বা লোপাট হওয়া টাকা উদ্ধারে নেই দৃশ্যমান অগ্রগতি। জনগণ আমানত রাখে একটা আস্থার ভিত্তিতে, সে আস্থাটা সৃষ্টি হয়েছে। এই আস্থা হওয়ার কারণে যেটা হচ্ছে, একদিকে নতুন অ্যাকাউন্ট আসছে, ডিপোজিট আসছে, আমরা পেমেন্ট দিতে সক্ষম হচ্ছি। আগামী 6 মাসের মধ্যেই ব্যাংকটাকে নতুন একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আমাদের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ হলো 2025-এর ভিতরে আমরা ব্রেক ইভেনে আসবো। 2026-এর থেকে মোটামুটি আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, আপাতত ক্ষত নির্ধারণেই অগ্রাধিকার দিচ্ছেন তারা। ব্যাংকগুলোর ম্যানেজমেন্টে একটা স্থিতি অবস্থায় এসেছে, যার ফলে বিগত 6 মাসই তারা
রিফর্ম অবস্থায় কাজ করার সুযোগ পেয়েছে কথা বলার সুযোগ নেই, ধীরে একটু সময় নিয়ে কাজ শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে একই সাথে মেসেজ গিয়েছে যে তোমরা তোমাদের প্রকৃত চিত্রটা আমাদেরকে জানাও, ডায়াগনোসিস হবে প্রকৃত রোগের ইন্টেন্সিটি বুঝে। তবে বড় চমক না দেখাতে পারলেও ঘুরে দাঁড়ানোর পথেই হাঁটছে বলে মনে করছে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে সিরিয়াল সিস্টেমের নামে লাইটার জাহাজে পণ্য পরিবহনে বছরে 1200 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিশাল এই অঙ্কের টাকা চলে যায় বিভিন্ন জনের পকেটে। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে জাহাজের সিরিয়াল দেওয়ার জেরে দেশের অভ্যন্তরীণ পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ সেক্টরটিতে চলছে অস্থিরতা। সংকটের মুখে পড়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্য সহ নানা পণ্য মাদার ভেসেল থেকে বহিনঙ্গরে খালাস করা হয় লাইটার জাহাজের মাধ্যমে। প্রায় 1800 লাইটারেস জাহাজ বছরে প্রায় 10 কোটি টন পণ্য চট্টগ্রাম বন্দর থেকে দেশের 36টি নৌ রুটে পণ্য পরিবহন করে। প্রতি লাইটার জাহাজে পণ্য পরিবহনে টন প্রতি গড়ে মোট খরচ হয় 550 টাকা। বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ 400 টাকায় পণ্য পরিবহন সম্ভব। এক্ষেত্রে টন প্রতি 150 টাকা বাড়তি গুনতে হলে 8 কোটি টনে চাঁদাবাজি হয় 1200 কোটি টাকা। সিরিয়াল সিস্টেমের কারণে পণ্য পরিবহনে ব্যবসায়ীরা সরাসরি লাইটার জাহাজ ভাড়া করতে পারে না। এজন্য লোকাল ও জাহাজ এজেন্টকে বাড়তি টাকা দিতে হয় লাইটার জাহাজ ও কার্গো মালিকদের। ফলে পণ্য পরিবহনে বাড়তি খরচের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারে। পণ্যের এজেন্টকে 20 টাকা দিতে হবে, জাহাজের এজেন্টকে 20 টাকা দিতে হবে। সোকল্ড এজেন্ট, ওনাদের সিরিয়ালের যে বিডব্লিউটিসি বলেন, ডাব্লিউটিসি বলেন, যাই বলেন, তাদের এজেন্ট আছে। এই টাকার আলটিমেটলি ইফেক্ট কোথায়? কার্গোর উপর ইফেক্ট পড়তেছে। 20 টাকা 40 টাকা অ্যাড হচ্ছে। এদিকে লাইটার জাহাজ মালিকদের প্রায় কয়েকশো কোটির অধিক পাওনা টাকা আদায় না হওয়ার পাশাপাশি সিরিয়াল অব্যাহত থাকায় নৌ পরিবহন রুটে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সিরিয়াল অন্তর্ভুক্ত না হয় তাহলে দেখা যাচ্ছে তাদের ট্রিপ হওয়া, জাহাজের ভাড়া হওয়া, জাহাজের টাকা আদায় করা, এই সমস্ত ব্যাপারে বিশাল একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেজন্য সাধারণ জাহাজ মালিকরাই আসলে সিরিয়াল অন্তর্ভুক্ত হয়ে জাহাজ চালাতে চাচ্ছে। আমদানিকারকের যাতে কোনো আপত্তি না থাকে এবং মামলা যারা করছে কোর্ট থেকে স্টে করাইছে, সেই কোর্ট থেকে এটাকে অবসান করে সবাইকে সম্মিলিতভাবে যদি আমরা সিরিয়াল চালু করি তাহলে সবার মঙ্গল হবে। নতুন নীতিমালা চলতে থাকলে নৌপথে আমদানি করা পণ্য পরিবহনে বন্ধ হওয়া একচেটিয়া আধিপত্য আবার ফিরে আসবে এমন আশঙ্কা আমদানিকারক ও জাহাজ মালিকদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দর্শক, নির্বাচন কমিশন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ওপেন হবে যে আমরা ডিলিমিটেশনের ক্ষেত্রে কি বলে যে পরিবর্তন পরিমার্জন এগুলো করার সুযোগ থাকবে। সেই জায়গাটাই নির্বাচন পর্যবেক্ষক যে নীতিমালা আছে সেগুলো নিয়ে কাজ হচ্ছে এবং আমরা অপেক্ষা করছি যে সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো আছে সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়। রাজনৈতিক দলের নিবন্ধন যে আইন আছে অনেকে বলছে বাতিল করতে হবে, অনেকে বলছে এখানে আপনারা কোনো কাজ করতে হবে। নিবন্ধন আইন তো একটা থাকতে হবে, আগে ছিল, সেটার হয়তো বা সংযোজন বিয়োজন কিছু থাকতে পারে। সবাই যে দাবিটা করছে আর কি, যে একটা নতুন দলের জন্য 1/3 জেলা এবং হচ্ছে 100টি উপজেলা এবং 500 ভোটারের যে সমর্থন থাকতে হয়, এটা ওনারা সবাই বলছেন যে এটা খুব কঠিন। আসলে নিবন্ধন না দেওয়ার জন্য আসলে এই আইনটা করা হয়েছে, এত কঠিন। তো স্যার, আপনারা কি তাদের এই দাবির সঙ্গে আসলে সম্মতি? এটা যদি ঐক্যমত্যে যদি আসে এই সিদ্ধান্তটা, ওয়েলকাম। আপনাকে স্যার একটু সহজ করা প্রয়োজন বলে মনে করেন দলগুলোর জন্য? এখন আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এখন যেহেতু একটা আইন আছে, সবাই বলতেছে, এখন ঐক্যমত্যের প্রশ্ন। কেউ বলবে যে আরো কঠিন করেন, কেউ বলবে যে আরো সহজ করেন, কেউ বলবেন যে আইনটা উঠাইয়ে দেন। বলার স্বাধীনতা সবার আছে। তো এখন পর্যন্ত যেটি আছে এর বাইরে আমরা কোনো মন্তব্য করে আবার রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করতে চাই।
নির্বাচন আরে কি বলে যে ঐক্যমত্য কমিশনের সুবিধা অনুযায়ী যেদিন সুবিধা মনে করবে সেদিনই দিবে, সেইটা দেওয়ার পরে আমরা সুবিধা অসুবিধাটা বুঝতে পারব। নির্বাচন কমিশন ভবনে স্থানীয় সরকার নির্বাচনে কথা বলছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 5 দফা দাবি আদায়ে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে এ ঘোষণা দেন তারা। চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন। এ সময় দাবি জানানো হয় এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের বাইরে অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট দূর করতে প্রয়োজনীয় সব পদে চিকিৎসক নিয়োগ সহ স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট 5টি দাবি আদায়ের জন্য এই কর্মবিরতি। এদিকে চিকিৎসকদের পদবি সংক্রান্ত রিট আবেদনের শুনানির দিন ঠিক করা হয়েছে মঙ্গলবার। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অরাজকতা বহুদিনের পুরনো এবং সাম্প্রতিক সময়ে সেটা আরও বেশি বেড়ে গেছে। গ্রাম অঞ্চলে যান, একটু পেরিফেরি লেভেলগুলোতে যান, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে ওই জায়গাগুলোতে কি লেভেলের আসলে অপচিকিৎসা হচ্ছে এবং আলটিমেটলি ওই পেশেন্টগুলো খারাপ হয়ে দিন শেষে যখন চট্টগ্রাম মেডিকেল আসবে, খারাপ যে কনসিকুয়েন্স সেটা কিন্তু আসলে ডাক্তারদের উপর বর্তায়। আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক থাকা সত্ত্বে সকল চিকিৎসক মহলে সকল চিকিৎসক কিন্তু এটা প্রশংসা করছে, কিন্তু তারপরে কিন্তু দাবি কিন্তু বাস্তবায়ন করা হয় নাই। ম্যাটস ডিএমএফ মাত্র 6 মাসের ট্রেনিং দিয়ে কিভাবে ডাক্তার হয় সেই সৎসাহস করতে পারে। ওরা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড যেগুলো ইউজ করতেছে, এগুলো হচ্ছে নরমাল মানুষের শরীরে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে, বাট ওরা না বুঝে ইউজ করতেছে। মানুষ তাদের সুরক্ষা পায়, স্বাস্থ্য সুরক্ষাটা পায়, সেজন্য আমাদের এই 5 দফা দাবি নিয়ে এসেছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে সকালে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা শিক্ষার্থীরা চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। কর্মসূচি বাস্তবায়নে বাসে করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। এ সময় তারা অভিযোগ করেন 6 দফার একটিও বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমে ফিরতে চান বলেও জানান তারা। 18 ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এরপর থেকেই উত্তাল ক্যাম্পাস। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনানি মঙ্গলবার সকালে। রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান এটি একটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর মামলা, তাই এর দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করা হয়। শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ রায় দেয়। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এটিএম আজহারুল ইসলাম বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। জুলাই আগস্টের গণহত্যার মামলায় 3 পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের সময় রাজধানীতে রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল সরকারকে 27 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেছেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, নির্ধারিত তারিখের আগেই দাখিল করা হবে। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন সেগুলো আমি জানিয়েছি আদালত।
সারা দেশে ধর্ষণ, ডাকাতি, খুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করছে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের মূল গেটের সামনে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে আবারও রাজপথে নামবে ছাত্র জনতা। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানায় তারা। বলেন, গণ অভ্যুত্থানের পর সারা দেশে এমন অস্থির পরিবেশ আশা করেনি মানুষ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান মানববন্ধনকারীরা। যারা সরকারে আছেন তারা আসলে আমাদের যে বিপ্লবী ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছে না, যার ফলশ্রুতিতে আজকে দর্শকের একটা প্রকোপ বেড়ে চলছে। 24 পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনো ধরনের অনিরাপত্তা আমরা ভুগতে চাই না। যদি আমাদের জীবনের নিরাপত্তা এই সরকার দিতে না পারে, যদি এই উপদেষ্টা মণ্ডলী ব্যর্থ হয়, তাহলে আমরা আবার জুলাই তৈরি করব, আবার জুলাই আন্দোলন তৈরি করব। দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ। সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন দেশের মা বোনেরা, অথচ আজ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে তারাই ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। সময় দ্রুত নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে সকাল থেকে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। চলবে বিকেল 5টা পর্যন্ত। গাজীপুরের শ্রীপুরে মাথায় লাল গামছা বেঁধে হাতে রামদা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় মামলা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়। শনিবার বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় দলবল নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন জাহাঙ্গীর আলম পিন্টু। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাথায় লাল গামছা বেঁধে হাতে রামদা নিয়ে প্রকাশ্যে চাঁদা দেওয়ার এমন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জাহাঙ্গীর আলম পিন্টুকে যুবদল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভয়ে দোকান খোলেননি অনেকে। তবে কালকে যারা আইছিল জাহাঙ্গীর সাপুর, উনি যে কাজটা করছে সম্পূর্ণ কাজটাই খারাপ করছে। ওইখান থেকে 100-200 করে নিচ্ছে সবাই, যার যে এরকম দোকান থেকে খাজনা নেয় তারা প্রতিদিন এভাবে রামদাও দেয় এটা নিয়ে যাবো গা, আমাদের সম্ভব না মনে ব্যবসা করা। আয়া কইছে টাকা দিন, টাকা দিই, টাকা তো দেওয়া লাগবো, এটা কিছু করার নাই। আমার ধারণা যারা আসছিল একজন বাদ দেওয়া সবাই এলো এলাকার মানে বাহির থেকে ভাড়া করে নিয়ে আসছে। এই ঘটনায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা হয় রাতে। রামদা উদ্ধার সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। 5 জন এ ধরনের অজ্ঞাত 20 জনের মামলা হয়েছে। আমরা রাতে অভিযান পরিচালনা করে 4 জন আসামি গ্রেপ্তার সক্ষম হয়েছি। আমরা আসামি দখল থেকে রামদা উদ্ধার করেছি এবং মূল যে হত্যা জাহাঙ্গীর তাই গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় জড়িত বাকিদের ধরতে কাজ করছে পুলিশ। ডিভিসি নিউজ ডেস্ক। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বছরের শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তারা। সকালে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকায় দোতলা একটি বাড়ির নিচতলার ফ্ল্যাটে দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর, বিউটি বেগম ও তাদের মেয়ে তানহা। স্থানীয়রা জানায়, রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত পরিবারটি। সকালে রান্নার উদ্দেশ্যে চুলা জ্বালাতে গেলে দুর্ঘটনা ঘটে। এদিকে গত 14 ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 11 জন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে 3 জন মারা গেছেন, বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন। সকালবেলা মানে রান্না করার জন্য গ্যাস চালু করেছে, চালু করার সময় আগুনটা ধরছে। সম্পূর্ণ ওনার গায়ে আগুন, একদম ধবধবে আগুন, মানে চেহারা দেখার মতো নাই। ওনার মেয়ের, ওনার স্ত্রী, ওনারা
জার্মানিতে 21তম পার্লামেন্টের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় রবিবার সকাল 8টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেশটিতে মোট ভোটার প্রায় 5,92,00,000। কয়েকটি জরিপে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন ইন বাভেরিয়ার CSU জোটের জয়ের সম্ভাবনাই বেশি। তবে মার্কিন ধনকুবের ইলন মাস্ক সমর্থিত কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি AFDর অবস্থানও বেশ শক্ত। এ কারণেই দেশটির নির্বাচনে নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। এদিকে মুদ্রাস্ফীতি, ক্ষমতাসীন জোটে 3 দলের বিরোধ ও অভিবাসন বিতর্ক সহ বেশ কিছু ইস্যুতে টালমাটাল অবস্থায় রয়েছে ওলাফ শোলৎসের সরকার। কথা রাখলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার হামাসের 6 বন্দী হস্তান্তরের বিনিময়ে ইসরায়েল থেকে 6 শতাধিক ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছেন নেতানিয়াহু। পরবর্তী হস্তান্তর প্রক্রিয়া সম্মানজনক না হওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে বলে জানিয়েছেন তিনি। একে নেতানিয়াহুর নোংরা খেলা বলে উল্লেখ করেছে হামাস। শনিবার ইসরায়েল হামাসের বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের শেষ দফায় একে একে মুক্তি দেয়া হয় 6 ইসরায়েলি জিম্মিকে। কথা ছিল বিনিময়ে 6 শতাধিক বন্দীকে মুক্তি দেবে তেল আবিব। দিন পেরিয়ে রাত হয়ে গেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল। ফিলিস্তিনি পরিবারগুলো তাদের আপনজনদের ফিরে পেতে প্রহর গুনেছেন দীর্ঘ সময়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, সবশেষ 4 ইসরায়েলির মরদেহ সম্মানজনকভাবে হস্তান্তর করেনি হামাস। ইসরায়েলি জিম্মিদের সঠিকভাবে মুক্তি দেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন নেতানিয়াহু। জিম্মিদের সাথে নিন্দনীয় ব্যবহার ও অপপ্রচার সহ বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে হামাস। পরবর্তী ধাপে সম্মানজনকভাবে জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত যেসব ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তা বাতিল করা হলো। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে গড়িমসি এবং যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশলের অভিযোগ তুলেছে হামাস। হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম বলেন, নির্ধারিত সময় পার হয়ে গেলেও বন্দীদের মুক্তি না দিয়ে নোংরা খেলায় মেতেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে পশ্চিম তীরে নতুন করে সহিংসতা বাড়ছে। জেনিনের দক্ষিণাঞ্চলের কাবাতিয়া শহরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু স্থাপনা। নাবলুসের পূর্বাঞ্চল সহ কয়েকটি এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। দুবাই স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবে বিকেল 3টায়। 2 দলেরই জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতের। বিপরীতে পাকিস্তানের জন্য ম্যাচটা মাস্ট উইন ম্যাচ। দুবাইয়ে অনুশীলন সেশনে বাড়তি মনোযোগ দিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত, কোহলিরা ব্যাট হাতে ঝরালেন ঘাম। বল হাতে শেষ সময়ের প্রস্তুতিটা সারলেন শামিরা। প্র্যাকটিস সেশন শেষে পাকিস্তানকে নিয়ে বাড়তি চাপ নিচ্ছে না বলে জানিয়েছেন শুভমান গিল। অন্যদিকে অনুশীলন সেশন সেরেছে পাকিস্তানও। 3 ডিপার্টমেন্টই নিজেদের ঝালিয়ে নিয়েছেন আকিব জাভেদের শিষ্যরা। ভারত পাকিস্তানের ম্যাচ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচ কভার করতে এই মুহূর্তে দুবাই আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে দর্শকের উন্মাদনা কেমন দেখছেন, আর ম্যাচটা কেমন হতে পারে বলে মনে করছেন আপনি, জানাবেন। ভারত পাকিস্তান ম্যাচ মানে বাড়তি উত্তেজনা, ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, সেটার কিন্তু কোনো কমতি এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে না। এবং নীল স্রোত বলতে যা ভারতীয় সমর্থকরা কিন্তু এই মুহূর্তে স্টেডিয়ামে প্রবেশ করছেন। 25,000 ধারণ ক্ষমতা সম্পন্ন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আজ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ থাকবে। তারপরেও বাইরে আমরা যেটা শুনতে পেয়েছি টিকিটের জন্য হাহাকার, অনেকেই টিকিট পাননি। বিশেষ করে ভারতীয় দর্শকই কিন্তু সবচেয়ে বেশি থাকে, যেখানেই খেলা হোক, পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক। আর ভারত পাকিস্তান ম্যাচ বলে তো কোনো কথাই নেই, ভারতীয় দর্শকরা উপচে পড়ে এবং হুমড়ি খেয়ে পড়ে সেই ম্যাচ দেখার জন্য, ম্যাচের টিকিটের জন্য। আপনাকে যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, যদি 100 জন লোক এই মুহূর্তে গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করছে, তার মধ্যে 95 জনই ভারতীয় সমর্থক এবং ভারতীয় পতাকা নিয়ে তারা প্রবেশ করছেন, ভারতীয় জার্সি গায়ে তারা প্রবেশ করছেন। অর্থাৎ এই ধরনের উপসর্গ উপলক্ষ কিন্তু সহসাই আসে না। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচের যে উপলক্ষ, যে উন্মাদনা, এটা কিন্তু আসলে তারা মানে খুব একটা পান না। কালে ভদ্রে দেখা মেলে, বিশেষ করে আইসিসি ইভেন্ট গুলোতে
এই দুই দলের খেলা দেখা যায় এবং এশিয়া কাপ এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ ভারত পাকিস্তানের শেষ কবে হয়েছিল দর্শকরা কিন্তু আসলে এটা ভুলেই গেছেন এবং তাদের প্রত্যাশা যে ভারত পাকিস্তান ম্যাচগুলো বরাবরই এরকম উন্মাদনা ছড়াক, মাঠে থাকুক, কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু সহসাই দেখা যায় না। যেমনটা কতদিন পর আবারও ভারত পাকিস্তান একসাথে মুখোমুখি হচ্ছে মাঠের লড়াইয়ে, সেটা কিন্তু আসলে দর্শক হয়তো নিজেও মনে করতে পারবে না। মনে করিয়ে দিতে চাই, শেষ এশিয়া কাপে কিন্তু আসলে তাদের দেখা গিয়েছিল ওয়ার্ল্ড কাপ আগে, এবং সেই দিক থেকে যদি বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে আসলে মুখিয়ে থাকেন ভারত বলেন পাকিস্তান বলেন, অর্থাৎ ক্রিকেট প্রেমীরা মুখিয়ে থাকেন ভারত পাকিস্তানের ম্যাচ দেখার জন্য। মাঠের খেলার কথা যদি বলি সামিয়া, সেক্ষেত্রে একটাই কথা বলবো যে এখানে যারা ভালো খেলবেন তারাই কিন্তু এগিয়ে থাকবেন। গতকাল সে বিষয়টি দুই দলই পরিষ্কার করে দিয়েছে। বিশেষ করে শুভমান গিল যেটা বলেছিলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে আসলে কোনোভাবেই কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই ম্যাচটা যখন ভারত পাকিস্তানের, সুতরাং দুই দলই কিন্তু জান লড়িয়ে খেলবে, এ ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। এবং দর্শকরা সেরকমই একটা উপভোগ্য ম্যাচ দেখার জন্য তারা এই মুহূর্তে স্টেডিয়ামে এসেছেন এবং স্টেডিয়ামে প্রবেশ করছেন। যে কথাটা বলছিলাম যে প্রতি 100 জনের মধ্যে 95 জনই কিন্তু ভারতীয় দর্শক এবং তার মধ্যে 5 জন পাকিস্তানি দর্শক, এরকমই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আজকে মাঠের খেলার আগে ঠিক যে গ্যালারির খেলাটা চলবে সেখানেও কিন্তু ভারতই এগিয়ে থাকবে। পাকিস্তানকে এই ম্যাচ জিততে হবে, জিততে হলে তাদেরকে খেলতে হবে সেরা খেলাটা, এবং সেই ম্যাচ জিততে পারলেই কিন্তু আসরে টিকে থাকার সম্ভাবনা বাড়বে পাকিস্তানের। সামিয়া, নিশ্চয়ই পাপন, টান টান উত্তেজনায় পরিপূর্ণ একটি ম্যাচের অপেক্ষায় আছি আমরাও। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার আরো কিছু সংবাদ দেখে নেব এক নজরে। চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে স্বর্ণালংকার চোর চক্রের 8 নারী সদস্যকে আটক করেছে পুলিশ। সকালে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার আগে সদর উপজেলায় মাহফিল থেকে তাদের আটক করা হয়। মাহফিলে নারীদের গলার চেইন চুরির সময় ধরা পড়ে চক্রটি। ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্য বাবুলকে হত্যার ঘটনায় 3 আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। সকালে ধামরাই থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। রাতে অভিযান চালিয়ে তাদের মানিকগঞ্জের সিংগাইর, ধামরাইয়ের কুল্লা ও আশুলিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে নরসিংদী গ্যাস ফিল্ডে কর্মরত কর্মচারীরা। সকাল থেকে শিবপুরে গ্যাস ফিল্ডের সামনে কর্মসূচি পালন করেন তারা। বন্ধ রাখা হয় ফিল্ডের অভ্যন্তরীণ কার্যক্রম। আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু আমাদের আশুলিয়ায় তিতাস গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। প্রতি মাসে বিল দিয়েও পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ তাদের। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় তিতাসের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নগর জলফই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফেডারেল রিপোর্টার্স সোসাইটি। পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে 1000 বিভিন্ন প্রজাতির গাছ মহাসড়কের 2 পাশে রোপণ করা হয়। ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ হয়েছে। সকালে সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।